সঙ্গে একটা ছোট্ট হাতিও আছে। নিজেকে বেশ কিন্তু রাজা রাজা মনে হচ্ছে। পুরো গ্রাসল্যান্ড, সঙ্গে বাচ্চা দুটো এসেছে, প্রচুর পাখি, আর ওই যে ওখানে দুটো রাইনোসরাস। ছোট সাহেব কিন্তু আমাদের সঙ্গে সঙ্গেই চলছে। রাস্তার মাঝখানেই আছে। চোখে পড়লো এক পাল ওয়াইল্ড ওয়াটার বাফেলো। জঙ্গলের হাতি, আশা করিনি এর দেখা পাবো। আর পেছনে দেখা যাচ্ছে পাঁচটা ভুটান পাহাড়, ওখানে বড় হাতিও আছে, বাচ্চা হাতিও আছে, আর লাস্টে গন্ডের তারাকে ঘুমে ফিরছি। ঘাস বনটা কি চমৎকার দেখা যাচ্ছে। স্বাগতম, আমি বিশ্বজিৎ সাহা, আর আপনারা দেখছেন ট্রাভেল ম্যানিয়াক বিশ্বজিৎ। ওয়েলকাম টু মানস। মানস ন্যাশনাল পার্ক। আমাদের দেশের আসাম রাজ্যে 7খানা ন্যাশনাল পার্ক আছে, আর 17টা আছে স্যাঞ্চুয়ারি। এই 7খানা ন্যাশনাল পার্কের মধ্যে একটা অন্যতম ন্যাশনাল পার্ক হচ্ছে এই মানস। মানস একটা ন্যাশনাল পার্ক, একটা এলিফ্যান্ট রিজার্ভ, একটা টাইগার রিজার্ভ, একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, এবং ইউনেস্কো এই মানুষকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দিয়েছে। বাড়ি থেকে অর্থাৎ দিনাটা থেকে বেরিয়েছি সকাল 8টা, আর আমাদের এই মানুষে আমাদের যে রিসর্ট কহুয়া রিসর্ট, সেখানে যখন পৌঁছালাম তখন বাজে 3টে। নিউ কুচবিহার থেকে ট্রেন নিয়ে প্রথমে বরপাটা রোড, আর বরপাটা রোড থেকে তারপর একটা গাড়ি ভাড়া করে নিয়ে এই রিসর্ট। মানস রিভার, মানস নদী অ্যাকচুয়ালি এটা তিব্বত মানে চীন থেকে উৎপন্ন হয়ে ভুটানের মাঝখান দিয়ে হয়ে আমাদের এই আসামে প্রবেশ করেছে, তারপর ব্রহ্মপুত্র গিয়ে মিশেছে। মা মনসার নাম থেকে কিন্তু মানুষের এই নামকরণ। আর এই নদীটার নাম ভুটানে কিন্তু জিংমেছু। আর এই মানস নদীটা এখান দিয়ে বয়ে গেছে জন্যই এর সংলগ্ন যে এরিয়াটা, এর সংলগ্ন যে ন্যাশনাল ফরেস্টটা, তার নাম হয়েছে মানস ন্যাশনাল ফরেস্ট। মানস ন্যাশনাল ফরেস্টের মোট এরিয়া হচ্ছে এই মুহূর্তে মোটামুটি 500 স্কোয়ার কিলোমিটারের মতো। মানস নদীর একটি শাখা নদী হচ্ছে বেকি রিভার। ঠিক আমার পিছনে এই মুহূর্তে এই রয়েছে বেকি রিভার, এবং এই বেকি রিভারের ধারে রয়েছে বেস্ট কয়েকটি রিসর্ট। তার মধ্যে আমরা বেছেছি একটা রিসর্ট, কহুয়া রিসর্ট। আমি রিসর্টটা একটু পরে দেখাচ্ছি। এই হচ্ছে বেকি নদী। এই নদীর ঠিক এপাশেই এই রাস্তা, আর রাস্তার পাশেই আমাদের রিসর্ট কহুয়া রিসর্ট। এখানে মেনলি কিছু অ্যানিম্যাল দেখা যায় যেগুলো আর কোথাও দেখা যায় না, যেমন স্পিড হেয়ার, পিগমি হক, গোল্ডেন ল্যাঙ্গুর, ফ্লোরিকান বার্ড, আর বেশ কয়েকটা অ্যানিমাল আছে যেগুলো বিপন্ন প্রাণীর পর্যায়ে পড়ে। কাল সকালে আমাদের আছে হাতি সাফারি। আমরা হাতি সাফারি বুক করেছি। কিভাবে হাতি সাফারি বুক করতে হয় আমি বলে দেবো। আর তারপরে হাতি সাফারি করে এসে আমরা করব জঙ্গল সাফারি জিপসিতে। মানুষে মোট 3টা রেঞ্জ রয়েছে। সেন্ট্রাল রেঞ্জটা হচ্ছে বাঁশবাড়ি রেঞ্জ। সেই বাঁশবাড়ি রেঞ্জে আমরা আছি। অ্যাকচুয়ালি রিসর্টগুলো সব এখানেই আছে। এছাড়া আছে ইস্টার্ন সাইডে আছে ভুইয়াপাড়া রেঞ্জ, আর ওয়েস্টার্ন সাইডে আছে পানবাড়ি রেঞ্জ। ভুইয়াপাড়া রেঞ্জটা এখান থেকে 19 কিলোমিটার, আর পানবাড়িটা এখান থেকে 65 কিলোমিটার। মানুষে এসে কোথায় থাকবেন? অ্যাকচুয়ালি আমার পিছনে এই পাশে রয়েছে বেকি রিভার। তো এই বেকি রিভারের পাশ দিয়ে চলে গেছে এই রাস্তাটা। এই রিভারের ঠিক উল্টো পাশেই বেশ কয়েকটা কটেজ রয়েছে। তার মধ্যে যেটাতে আমরা রয়েছি কহুয়া, সেটা আছে, ফ্লোরিকান কটেজ আছে, পিজিয়ান আছে, এবং তারপরে একটা রাস্তা সোজা ওই পাশ দিয়ে বেরিয়ে গেছে, সেখানে পরপর বেশ কিছু রিসর্ট আছে। তো আমি সাজেস্ট করব এখানে এলে অবশ্যই এই নদীর পাড়ের কোনো একটা রিসর্ট চয়েস করবেন। আমি নদীর পাড়ের বেশ কয়েকটা রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আলো কমে আসছে, মোটামুটি 4:30টার মতো বাজে। আমি নেমে যাচ্ছি রাস্তা থেকে ওই বেকি রিভারের দিকে। সব থেকে চমৎকার বিষয় যেটা, সেটা হচ্ছে নদীর ওপারে গোটা এরিয়াটা জুড়েই কিন্তু কাশবন। এই বেকি রিভার কিন্তু মানুষেরই একটা শাখা। এছাড়া এখানে আরো ছোট ছোট 5টা নদী আছে। মানুষে আসার বেস্ট টাইম হচ্ছে অক্টোবর নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত। বর্ষাকালে অ্যাভয়েড করাই ভালো। আমি এবার একটু রিসর্টটা দেখাচ্ছি। এই পাশ দিয়ে ঢুকে গেলে রিসর্টের বাঁ দিকটায় রয়েছে পরপর 4টে কটেজ, আর এদিকেও রয়েছে ওই 4টি কটেজের মতো। তার মধ্যে ওই মাঝখানে একটা, ওখানে একসঙ্গে 2টো রুম। আমাদের সব বাচ্চা কাচ্চাগুলো এখানে খেলা করছে।
এই যে সব ব্যস্ত। একটা ভালো খবর। কি ভালো খবর? এই বড় মানুষটাই দোলনা থেকে পড়ে গেছে। বাহ, ভেরি গুড। এই বড়রাও রয়েছে, বড়রাও দোল খাচ্ছে। বন্ধু বাপ্পা মজা করছে। ওদের ডাইনিংটা আর এখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে। আমি রুম টুরটা পরে করাবো। এখন থেকে কিন্তু প্রচুর পরিমাণ এক্সাইটেড আমি, কারণ কাল সকালে রয়েছে হাতি সাফারি এবং তারপরে রয়েছে জিপ সাফারি। সকাল 7টা থেকে 8টা আমরা প্রথমে করব হাতি সাফারি, তারপরে সেখান থেকে ফিরে ব্রেকফাস্ট করে তারপরে আমরা করব জিপ সাফারি। 7:30টার মতো বাজে, একটু জিরিয়ে নেওয়া, তারপর চা খেলাম। রিসর্টের পরিবেশটা বেশ সুন্দর লাগছে আর ভালো লাগছে রিসর্টের মাঝখানে এই জায়গাটার জন্য। আমরা এখন এখানে বসবো, জমিয়ে আড্ডা হবে। জমে উঠেছে রাতের আড্ডা, ফুটোপুটি গল্প আড্ডা সব চলছে, খাওয়া দাওয়া, 90s এর গান বাজছে, এনজয় কিন্তু দারুণ হচ্ছে। গুড মর্নিং মানস। এখন বাজে সকাল 6টা 34। আমরা প্রিপেয়ার এলিফ্যান্ট সাফারির জন্য। আমাদের এলিফ্যান্ট সাফারিতে নিয়ে যাওয়ার জন্য জিপ চলে এসছে। এই যে মিস্টার বৈভব রেডি। এই যে অভিযুক্ত বাবু, বাপ্পা, গুনগুন। মানুষে এসে কি কি করা যেতে পারে আমি মোটামুটি 4টা সেকশনে ভাগ করেছি। আপনারা এলিফ্যান্ট রাইড করতে পারেন, আপনারা জঙ্গলে কার সাফারি করতে পারেন 3টা রেঞ্জে, বারবাড়ি রেঞ্জ, ভুইয়াপাড়া রেঞ্জ এবং পানবাড়ি রেঞ্জে, এবং আপনারা রিভার র্যাফটিং করতে পারেন। এছাড়া এখানে যে নদী আছে বেকি নদী, সেই বেকি নদীতে আপনারা নৌকা বিহারও করতে পারেন। এই 4টা জিনিস কিন্তু এখানে করা যায়। তার মধ্যে আজকে আমরা দিন শুরু করছি এলিফ্যান্ট রাইড দিয়ে। কোনটা কিভাবে বুক করতে হয় আমি সমস্তটা বলে দেবো। একেবারে রেডি, সকাল সকাল ঘুমের থেকে উঠে চলছি এলিফ্যান্ট সাফারি পয়েন্টে, বেকি রিভারের পাশ দিয়ে রাস্তাটা। এই হচ্ছে মানস ন্যাশনাল পার্কের গেটটা। এখান দিয়ে ওই আমাদের এখন যেতে হবে ভিতরে হাতি সাফারি করার জন্য। ঢুকে যাচ্ছি এলিফ্যান্ট সাফারি করতে। গুড মর্নিং দাদা। মর্নিং। আপনার নাম? নন্দেশ্বৰ বড়ো। আপনি এখানে কি করেন? আমি এখানে হাতীবিলাক চাই, যে যোনবিলাক মানে আপোনাৰ চাফাৰী কৰিব আহে আচ্ছা ওইবিলাক চাই দেখা শুনা কৰে। আচ্ছা হাতী চাফারির জন্য 5টা আছে, সাফারি 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, মানে 1 ঘন্টা সাফারি 1 করা ঘন্টা হয়। সাফারি। মারাত্মক এক্সাইটেড। জীবনে প্রথমবার করব এলিফ্যান্ট সাফারি সপরিবারে। 3 ফ্যামিলি এসেছি আমরা, প্রত্যেক ফ্যামিলিতে একটা করে বাচ্চা আছে। বাচ্চাগুলো চরম এক্সাইটেড এবং আমাদের বড়রাও কিন্তু মারাত্মক এক্সাইটেড, কারণ প্রত্যেকেরই জীবনে এটা প্রথম এলিফ্যান্ট রাইড। সবাই কেমন এক্সাইটেড বলো? একদম বলে তো বিন্দাস। খুবই এক্সাইটেড। আর একটা দেখার বিষয়, কে হাতির পিঠ থেকে পড়ে যায়। না না, কেউ পড়বে না। কালকে যে দোলনাতে পড়ে গেছিল সেই পড়ে যাবে। 6টা 55 বাজে উঠে এলাম এলিফ্যান্ট রাইডিং পয়েন্টে। সব অধীর আগ্রহে অপেক্ষা করছে। চলে আসলেন গজরাজ। এই যে চলে আসছেন গজরাজরা। মোট 4টে হাতি এখানে দেখা যাচ্ছে, এই একটা, আর ওখানে 3টা, সঙ্গে একটা ছোট্ট হাতিও আছে। ও 2টো বাচ্চা হাতি আর একটা ছানা আছে। একটা ব্যাপার তো ইয়েস, এই চলছি হাতি সাফারিতে। এই যে আমার ছেলে সপরিবারে হাতির পিছে, বেশ নিজেকে বেশ কিন্তু রাজা রাজা মনে হচ্ছে। মানুষের এরিয়াটা কিন্তু অ্যাকচুয়ালি 2টো ভাগ আছে। ভাগ বলতে 2টো বায়োমস আছে, একটা এর গ্রাসল্যান্ড, একটা ফরেস্ট এরিয়া। তো এখানটায় আমরা এখন যে হাতি সাফারি করছি জায়গাটা কিন্তু গ্রাসল্যান্ড, আর আশপাশে পিছনে ওই দেখা যাচ্ছে সেটা কিন্তু ফরেস্ট। মিসেস সে খুব ভয় পাচ্ছে। একটা ভয়ঙ্কর ব্যাপার, পড়ে না যাই। আমার ভালোও লাগছে। ভালোও লাগছে, ভয়ও পাচ্ছি। ছেলে বলছে যে ওর ভালো লাগছে, ও ভয়ও পাচ্ছে। পুরো গ্রাসল্যান্ড।
জঙ্গলের সেই সাউন্ডটা, বিভিন্ন ধরনের। রাত্রেবেলা এখানে আসলে মজা হবে, হ্যাঁ? ছেলে বলছে যে এখানে নাকি রাত্রিবেলা আসলে মজা হবে। বাহ, ভালো। আমাদের বাবু মশাই যাচ্ছে না কেন? খেতে ব্যস্ত, উনি খাচ্ছেন। তো বাকি দুটো হাতি ওরা এগিয়ে গেল, সঙ্গে বাচ্চা দুটো এসেছে। রাইনো 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 স্পট হয়েছে। আমাদের মাহমুদ দাদা বললো এখানে প্রচুর পাখি দেখা যাচ্ছে। ওই যে রাইনো, ওই যে রাইনো, জানবে। ওই যে রাইনো, ডাইনো ওই দেখো দেখো দেখো, সামনে গিয়ে দেখে আসি। প্রচুর পাখি। আর ওই যে ওখানে দুটো রাইনোসরাস দেখা যাচ্ছে, দুটো রাইনো আছে ওখানে, দুটো রাইনো ওখানে জলের মধ্যে। আর ওই ঝিলটায় প্রচুর পাখি। দুটো রাইনো স্পট হলো। দারুণ 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 এক্সপিরিয়েন্স। এবার রাইনো দেখে আমরা এগিয়ে যাচ্ছি এই পাশটায়, দেখি আরো কোনো মোবাইল পাওয়া যায় কিনা। সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, চলা জমি। পেছনে আছে আমার ওই বন্ধুরা, অন্য কোনো পাখি আছে ওর থেকে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু জলাটায় প্রচুর পাখি আছে, প্রচুর প্রচুর পাখিগুলো আছে ওখানে। উড়ে গেল একদিকে। এই দুলুনিটা কিন্তু বেশ, এবার এপাশ দুলছি এবার ওপাশ দুলছি, আর বেশ শক্ত করে ধরতে হচ্ছে। ছোট সাহেব কিন্তু আমাদের সঙ্গে সঙ্গেই চলছে। তোমার হাতি সাফারি কেমন লাগছে? মজা। তুমি ভয় পেয়েছিলে? হ্যাঁ, এখন মজা। এখানকার জঙ্গলটা বেশ ঘন, গ্রাসল্যান্ড থেকে ফরেস্ট ল্যান্ডের দিকে আমরা। এই গভীর জঙ্গলের ভেতরে একমাত্র হাতিতে বেরিয়ে আসা সম্ভব। এক ঘন্টার মতো হয়ে গেল হাতি সাফারি, আমরা চলে আসলাম। সামনে দেখা যাচ্ছে, এখান থেকে উঠেছিলাম আমরা। তো দেখতে পেলাম রাইনো, গন্ডার আর বেশ কিছু পাখি। ওই যে সামনে স্পট হলো ময়ূর। দেখো দেখো মালা চলে আসলাম আমরা যেখান থেকে উঠেছিলাম সেখানে। তো শেষ হলো আমাদের হাতি সাফারি, 1 ঘন্টা দারুণ কাটলো। এবার আমরা যাব আমাদের রিসর্টে, তারপরে ব্রেকফাস্ট করে আমরা বেরোবো জিপ সাফারি করতে। আর যেটা বলছিলাম যে মানুষে কি কি করা যায়, এটা বুক করার নিয়মটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে ওয়েবসাইটটা www.manosnptr.in। এখানে ঢুকে আপনি পে করে যে কোনো সাফারি আগের থেকে বুক করতে পারেন, অথবা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রথমে একটা রিসর্ট বুক করে নিন। রিসর্ট বুক করে সেই রিসর্টের সঙ্গে কথা বলুন, তাদেরকে আপনি পে করে দিন, তারা আপনার জন্য প্রয়োজনীয় হাতি সাফারি এবং জিপ সাফারি বুক করে রাখবে। আর আরেকটা বিষয়, মানুষে আসলে অবশ্যই সঙ্গে ভোটার কার্ড ক্যারি করবেন। 1928 সনে মানুষকে প্রথম স্যাংচুয়ারির মর্যাদা দেওয়া হয়। 1928-এর আগে এই অঞ্চলে আমাদের কুচবিহার রাজবাড়ির রাজারা, আসামের গৌরীপুরের রাজারা, তারা কিন্তু আসতো শিকার করার জন্য। কিন্তু যখন 1928-এ এটা স্যাংচুয়ারি হয়ে গেল, তারপর এখানে কিন্তু সেই শিকারটা বন্ধ হয়ে যায়। 1973-এ মানুষকে প্রজেক্ট টাইগার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়। ইউনেস্কো 1985-এ মানুষকে একটা হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে। মানুষকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করা হয় 1987 সালে। 1990 সনে মানুষকে জাতীয় উদ্যানের তকমা দেওয়া হয়, অর্থাৎ মানস অভয়ারণ্য হয়ে যায় মানস ন্যাশনাল পার্ক। এই মানস ন্যাশনাল পার্কের দুটো অংশ, একটা অংশ পড়েছে আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যে, আর একটা অংশ পড়েছে ভুটানে। ভুটানের অংশটাকে বলা হয় রয়্যাল মানস, আর আমাদের ভারতবর্ষের অংশটুকু
মানস ন্যাশনাল পার্ক। এই মানসে জঙ্গলের ভিতরে একটা গ্রাম আছে, তার নাম হচ্ছে পাগরাং। এছাড়া মানুষের আশপাশ দিয়ে মোট 56খানা গ্রাম আছে। মানুষের মোট 543 রকমের গাছ রয়েছে, 55 রকমের স্তন্যপায়ী প্রাণী রয়েছে, 380 রকমের পাখি রয়েছে, 50 রকমের সরীসৃপ রয়েছে, আর 3 রকমের উভচর প্রাণী রয়েছে। মানুষে থাকা 21 রকমের প্রাণীকে ইন্ডিয়ান শিডিউল ওয়ানের অন্তর্ভুক্ত করা হয়েছে, আর 31 রকম প্রাণীকে ঘোষণা করা হয়েছে বিপদগ্রস্ত হিসাবে। আমার সঙ্গে এই মুহূর্তে আছে আমাদের এই জিপের ড্রাইভার ভাই। ভাই, তোমার নাম? আমার নাম শফিকুল ইসলাম। এটা বাঁশবাড়ি। আচ্ছা, বাঁশবাড়ি রেঞ্জে জিপ সাফারি করার সিস্টেম কি আছে এবং খরচ কি আছে? মানে একটা গাড়ি তো আপনার টোটাল মানে 2500 টাকা, আরো একজন মানুষের 120 টাকা করে, টোটাল আপনার 3800 টাকার মধ্যে হয়ে যায়। ভুইয়াপাড়া রেঞ্জে খরচাটা কি আছে? ভুয়াপাড়া ওই একই রেট আসবে, কিন্তু ওইখান থেকে আপনার গাড়ির 1000 টাকা বাড়বে। আমরা রেডি বাঁশবাড়ি জঙ্গল সাফারির জন্য। সঙ্গে আছে আমাদের গানম্যান দাদা। রাইনো অ্যাটাক করে অনেক সময়, সেই কারণে সেফটির জন্য গানম্যান নিতে হয়। বেরিয়ে পড়লাম জঙ্গল সাফারিতে। আমরা ঢুকে যাচ্ছি, ব্যাগ চেকিং হচ্ছে, ভেতরে প্লাস্টিক নিয়ে ঢোকা নিষিদ্ধ, আর লেখা আছে নো টোবাকো, নো অ্যালকোহল, নো স্মোকিং। জঙ্গলের পরিবেশকে সুস্থ রাখার জন্য এটা খুবই জরুরি। শুরু হয়ে গেল আমাদের জঙ্গল সাফারি। দূরে রাস্তার মাঝখানে একটা ময়ূর আছে, চমৎকার চমৎকার, কি সুন্দর কি সুন্দর। ময়ূরটা রাস্তার মাঝখানেই আছে, আস্তে আস্তে এগোচ্ছে, আমরা আস্তে আস্তে এগোচ্ছি। সামনে প্রচুর ওয়াইল্ড এনিমেল আছে, এখান থেকে দেখা যাচ্ছে। গাড়ি আর খানিকটা এগোতেই চোখে পড়ল এক পাল ওয়াইল্ড ওয়াটার বাফেলো, বাংলায় আমরা বলি বুনো মহিষ। মূলত ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায়। গোটা পৃথিবীতে এই মুহূর্তে বুনো মহিষের সংখ্যা 4000 মতন, তার মধ্যে মানুষের রয়েছে 100 এই যে এক পাল। ওয়াচ টাওয়ার থেকে চমৎকার দেখা যাচ্ছে। আর এখানে এই রয়েছে একটা ওই ফরেস্ট ডিপার্টমেন্টের একটা ঘর, সিংগুলা প্রচুর বড় বড়। এই জায়গাটার নাম বুড়াবুড়ির ঝাড়, আর এই ওয়াচ টাওয়ারটা হচ্ছে বুড়াবুড়ি ওয়াচ টাওয়ার। সামনের কাছে একটা বিশাল বড় ঈগল ছিল, অনেকটা দূরে, ক্যামেরায় আসবে না। বিশাল বড় একটা সাহস, বিশাল বড়। বিশাল বড়। মোট 380 রকমের বার্ডস কিন্তু আছে এই মানস অভয়ারণ্য, মানস ন্যাশনাল পার্কে। একেবারে একটা জঙ্গলি হাতি। চুপ 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 চুপ। সকালে যেটা সাফারি করলাম সে তো কুনকি হাতি, এ হচ্ছে জঙ্গলের হাতি।
পেছনে একটা আছে, হ্যাঁ ওর পেছনে ঠিক দেখা যাচ্ছে, ওর পেছনে একটা আছে, ওই যে হ্যাঁ, ওই পেছনে একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রচুর ময়ূর রয়েছে এই মানুষে, ওই যে ময়ূরটা দেখা যাচ্ছে, জঙ্গল ঢুকে গেল। ওই যে ওখানে আরেকটা হাতি, গাছের গোড়াটায়। ওই যে দেখেছো? এই রাস্তাটা কিন্তু চমৎকার, রাস্তার এক পাশে ফরেস্ট আর রাস্তার এক পাশে গ্রাসল্যান্ড, বাহ চমৎকার। এই যে এই হচ্ছে রূপ টার্টেল, এই কচ্ছপ যেটার কথা বলছিলাম এখানে পাওয়া যায়, ওই পিঠটার মধ্যে উঁচুটা। আশা করিনি এর দেখা পাবো, যাচ্ছিলাম মাথাঙ্গুড়ি এই রাস্তা দিয়ে, এই মাথাঙ্গুড়ি যাওয়ার রাস্তায় দেখি রাস্তার পাশেই তিনি বিরাজমান। এই এলাকাটা টাইগারের এলাকা, বেশ গভীর ঠান্ডা জায়গাটা। এই যে গোল্ডেন ল্যাঙ্গর, এটাও খুব রেয়ার অ্যানিমাল। হ্যাঁ এটাই হচ্ছে মাথাঙ্গুড়ি, এই মানস হেরিটেজ সেন্টার অ্যান্ড বেকি রিভার ভিউ পয়েন্ট, এখান দিয়ে ঢুকে যেতে হবে। ও ফার্স্ট ফ্লোরে আছে হচ্ছে মানস হেরিটেজ সেন্টার, আর গ্রাউন্ড ফ্লোরটা বেকি রিভার ভিউ। ফার্স্ট আমি বেকি রিভার ভিউ পার্টে যাই, অর্থাৎ যেখান থেকে বেকি রিভারটা দারুণ দেখা যায়, একেবারে রিভার সাইড, একেবারে রিভার সাইড। এই যে বেকি রিভার, আর পেছনে দেখা যাচ্ছে এই পাশটা ভুটান পাহাড়। মানুষে এসে পাহাড় দেখা হয়ে গেল। মাথাঙ্গুড়ির এই রিসর্টে আগে থাকা যেত, সরকারি ছিল, কিন্তু এখন জঙ্গলের ভিতরে তো কোনো কটেজ, কোনো হোমস্টে, কোনো রিসর্ট নিষিদ্ধ, তাই এখন এটাকে মানুষ হেরিটেজ সেন্টার বানিয়ে দিয়েছে। এই মাথাঙ্গুড়ির ওপরটায় আছে হেরিটেজ সেন্টার, এখানে মানুষ টাইগার রিজার্ভ অন দ্য ম্যাপ। ওটা বাইসন, রাইনো, সম্বর, ওয়াইল্ড বাফেলো, হক ডিয়ার, সেরো, রাইনোর, টাইগারের আছে 52 অ্যান্ড কাউন্টিং, মানে মানুষে এখনো পর্যন্ত 52টা রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া গেছে, তার সবগুলো ছবিগুলো এখানে রয়েছে। বাহ, বিগ সিক্স অফ মানুষ কি কি আছে, রাইনো, টাইগার, এলিফ্যান্ট, ওয়াইল্ড ওয়াটার বাফেলো, ইন্ডিয়ান বাইসন, সোয়াম্প ডিয়ার, স্মল 3, এখানে আছে পিগমি হক, বেঙ্গল হরিকান বার্ড, আর হিস্পিড হেয়ার। ওই যে রয়েছে এক পাল হাতি, এর আগে একটা একটা করে দেখলাম, এবার হাতির পাল। ওখানে বড় হাতিও আছে, বাচ্চা হাতিও আছে, জঙ্গলের দিকে ঢুকে যাচ্ছে। হোয়াট এ এক্সপিরিয়েন্স! এই মাত্র জাস্ট একটা রাইনো আমাদের পেছনে দৌড়ালো, আমরা ভিডিও করতে পারিনি, আমাদের গাড়িটাকে দেখেই কর্নারটা জাস্ট দৌড়ে এসছে। আমাদের 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 গানম্যান দাদা তার বন্দুক রেডি করে ফেলছিল, আর আমাদের ড্রাইভার দাদা গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছিল, সে কারণে কোনো সমস্যা হয়নি। যেভাবে অ্যাটাক করতে এসেছিল সত্যি ভয়ের বিষয় ছিল, আমরা তো সবাই ভয় পেয়ে গেছিলাম, একদম ভয় পেয়ে গেছিলাম। সবাই সন্তুষ্ট ছিলাম আমরা, সবাই ভয় পেয়ে গিয়েছিল, একদম যারা ইচ্ছা ছিল একদম। সব পেয়েছি, প্রচুর অ্যানিমাল স্পট করেছি, আর লাস্টে গন্ডারের তারাকে রুমে ফিরছি। সাফারি করে এসে দুপুরের লাঞ্চটা হলো, এটা আমাদের দুই বন্ধুর রুম,
আমি রুম টুরটা করিয়ে দিচ্ছি। এই একটা আমার বন্ধু আছে, আর এই অপর রুমটা যেটাতে আমি আছি। দারুণ রুম, যথেষ্ট বড়। রুমে টিভি আছে, বড় একটা বেড আছে, একটা বিশাল বড় আয়না আছে, ড্রয়ার আছে, একটা আলমারি আছে যথেষ্ট বড়। আর বাথরুমটাও ঠিকঠাক, যথেষ্ট বড় বাথরুম। ডাইনিং প্লেসটা কালকে এসেছিলাম, তখন অন্ধকার ছিল, এক লক্তে অনেকজন বসা যায়, টেবিলগুলো পরপর লাগানো, সুন্দর সাজানো গোছানো। তো আমার সঙ্গে এই মুহূর্তে আছে আমাদের গোয়া রিসোর্টের যে ম্যানেজার কনক ভাই। हमारा रूम है 9 बुक ऑनलाइन भी होता है, हम लोग भी करता हूँ। মানসে আজ ডে 3। এখন দাঁড়িয়ে আছি বেকি নদীর ধারে। আমার পিছনে বেকি রিভার আছে। গত পরশু এসেছিলাম, গতকাল আমরা জিপ সাফারি করেছি, গতকাল আমরা এলিফ্যান্ট সাফারি করেছি। আজ কথা ছিল বোট সাফারি করার, অর্থাৎ বেকি নদীতে বোট সাফারি। ওই দেখা যাচ্ছে একটা বোট আছে, তো বোট সাফারি এই বেকি নদীতে করা যায়। কিন্তু আজ প্রচণ্ড রোদ্দু, মিড অক্টোবর চলছে, এই মিড অক্টোবরেও আছে একেবারে কাঠ ফাটা রোদ্দু। তো সেই জন্য আমরা বোট সাফারি করার প্ল্যানটা ড্রপ করলাম। বোট সাফারি করতে হলে আপনারা এই নদীর পাড়ে চলে আসবেন, বেকি নদীর পাড়ে। এখান থেকে বোটে করে সামান্য কিছুটা ঘুরিয়ে নিয়ে আসে, ওরা পার হেড 100 টাকা করে নেয়। আর যদি আপনি বেশি ঘুরতে চান তাহলে ওই পাশটায় একটা ঘাট আছে, সেখান থেকে আপনাকে বোট রিজার্ভ করতে হবে। ওরা 2-3 ঘন্টা ঘুরিয়ে নিয়ে আসবে, একেবারে বেকি নদী ধরে অনেকটা যাবে। কিন্তু তাতে কিন্তু একটা বোটে অ্যাট এ টাইম ওরা 3000 টাকা করে নেবে। হাঁটতে হাঁটতে চলে এলাম এই মোড়টায়। এই রাস্তা এখানে শেষ, এখানে নো এন্ট্রির বোর্ড লাগানো আছে, এ পাশে যাওয়া যাবে না। আর এই রাস্তাটা চলে গেছে একেবারে মানস ন্যাশনাল পার্কের মূল গেটে। আর এখানে বলা আছে যে নদীতে কিন্তু স্নান করা নিষেধ। খুব রিসেন্টলি 3 জন নদীতে নেমে স্নান করতে নেমে প্রাণ হারিয়েছে, তারপর থেকে এটা হয়েছে। আর এখান থেকে দেখুন কাশবনটা কি চমৎকার দেখা যাচ্ছে, একেবারে যদ্দূর চোখ যায় তদ্দূর কাশবন। আপনারা এখানে মূলত বাঁশবাড়ি রেঞ্জে সাফারিটা করবেন। পানবাড়িটা এখান থেকে অনেকটা দূর হয়, প্রায় 65 কিলোমিটার, আর রাস্তা খুব একটা ভালো না। তো পানবাড়ি সাফারিটা এই মুহূর্তে আমি অ্যাভয়েড করতে বলবো। আর যদি আরো সাফারি করতে চান তাহলে সেটা আপনারা ভুইয়াপাড়ায় করতে পারেন। থাকার জন্য কিন্তু অবশ্যই বাঁশবাড়ি, পানবাড়ি রেঞ্জ বা ভুইয়াপাড়া রেঞ্জে কিন্তু থাকার তেমন কোনো সুবন্দোবস্ত নেই। চমৎকার কাটলো মানস ভ্রমণের এই 3টা দিন। মানুষের এই 3 দিনের জার্নি আমাদের শেষ হচ্ছে। আমরা আর কিছুক্ষণ পরে এখান থেকে বেরিয়ে যাব। আমাদের বিকাল 4:30টায় ট্রেন আছে বরপাটা রোড থেকে নিউ কুচবিহার অবধি। তো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ঘুরতে থাকবেন।